নতুন বছরের প্রথম প্রহরে কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাহত ৮। এদিকে পশ্চিমা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েভকে ব্যবহার করছে। আরো জানিয়ে দিব, আরেকটি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। আরো জানিয়ে দিব, যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক। সর্বশেষে জানিয়ে দিব, এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভি কোস্ট। নতুন বছরের প্রথম প্রহরে কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাহত ৮। 2025 সালের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্মকর্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীর এই হামলা হয়। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় 2 জন নিহত ও 6 জন আহত হয়েছে। এই ঘটনায় ধ্বংস অবশেষে নিচে থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংস অবশেষ থেকে হয়েছে, যা ইঙ্গিত করেছে যে ড্রোনগুলো মাঝে পথে আটকানো হয়েছিল। এছাড়া কিয়েভের পাশ্চাত্য জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা। সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও সরকারি কোয়ার্টার অবস্থিত। আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন কিয়েভের কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তিনি জানিয়েছেন, সেই হামলা হবে নাকি সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা জবাব। জেলেনস্কি এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, নববর্ষের রাতেও রাশিয়া কেবল ইউক্রেনকে আঘাত করার কথা ভাবে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ইউক্রেনের উপর মোট 111টি রুশ ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে 109টি প্রতিহত করা ধ্বংস করা সম্ভব হয়েছে। গত 2 মাসে উভয় পক্ষই তাদের আকাশপথে আক্রমণ বাড়িয়েছে, যাতে যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে জানুয়ারির শেষের দিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন। তিনি দাবি করেছেন, ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধরত 2টি দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবেন। তবে এই মন্তব্যে কিয়েভ উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে ইউক্রেন মস্কোর পক্ষে থাকা শর্ত মেনে নিতে বাধ্য হতে পারে। পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েভকে ব্যবহার করছে। আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা বলেছেন, পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে। 2025 সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল রাশিয়া টুডে দেওয়া এক সাক্ষাৎকারে হেলালি বলেছেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকা 2025 সালেও ইউক্রেনকে ব্যবহার করবে। তিনি বলেছেন, সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে বিহিহা সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন এবং তার এই সফর ভূ-রাজনৈতিক ঘটনাবলীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের সময় বিহানা ঘোষণা করেছেন, সিরিয়ার ক্ষমতা দখলকারী নেতা আবু মোহাম্মদ আল জোলানির সাথে কিয়েভ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে ইচ্ছুক। সিরিয়ার ক্ষমতা দখলের আগে জোলানির অনুগত যোদ্ধারা ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পেয়েছে। হেলালি বলেছেন, আমরা জানি এই সন্ত্রাসবাদের একটা অংশকে ইউক্রেন প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কৌশলগত বেসামরিক সমর্থন দিয়েছে। হেলাদ্বীপ থেকেই জুনাইর নেতৃত্বাধীন হায়াতে তেহরি আসাম গোষ্ঠীর বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং 8 ডিসেম্বর তারা রাজধানী দামেস্ক দখল করে। মার্কিন কমিউনিটিস নেতা বলেছেন, আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সিরিয়া সফরের সময় সিবিহা বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এবং জোলানির অনুগত বাহিনী উভয় সিরিয়ার রাশিয়ার প্রভাব ঠেকানোর চেষ্টা করবে। আন্দ্রে সিবাহি এই মন্তব্যকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন। আরেকটি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমার নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি MU-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি আজ এক টেলিভিশনে বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেছেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 8 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল দাইরা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MU-9 ড্রোনকে ভূপাতিত করেছে।
গাজার সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে 14টি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করল। 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন দিয়ে গাজায় আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সরকার ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত জাহাজগুলিতে লক্ষ্যবস্তু করেছে যাতে গাজার তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা যায়। ইয়েমেনের হামলার ফলে দক্ষিণে ইলাদ বন্দর কার্যত বন্ধ হয়ে গেছে, যা ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে গাজায় স্থল ও আকাশপথে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক। বাশার আল আসাদকে হটানোর পরে এবার সিরিয়ার সেনাবাহিনীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক। এর মাধ্যমে সিরিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী করার নকশা বাস্তবায়নের পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। জানা যায় হায়াত তাহরির শাম বা এইচটিএস এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে, যাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা। এমন অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রতিষ্ঠানের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন করতে যাচ্ছে হায়াত তাহরির শাম। এরই অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে দলটি। এর মধ্যে কমপক্ষে 6 জন বিদেশি রয়েছেন যারা কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে নিয়োগ পেয়েছেন। আলশারা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি নিয়োগ পাওয়া 2 জনকে মেজর জেনারেল পদে, 5 জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং 42 জনকে কর্নেল পদে পদোন্নতি করা হয়েছে। এদের মধ্যে এইচটিএস এর সামরিক প্রধান মেজর জেনারেল মাহতাব আবু কারাসকে দেশটির অভ্যন্তরীণ সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে। নতুন এই এলাকায় এইচটিএস সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সিরিয়ায় গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনাবাহিনী ত্যাগ করে বিদ্রোহীদের সাথে যুক্ত ছিলেন, তাদের অনেকে পদোন্নতি পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত এসব বিদেশি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্ক, জর্ডান ও চাইনিজ ঘুইর সম্প্রদায়ের নাগরিক রয়েছে বলে জানান অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র। বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির ভিতরে এবং প্রবাসী সিরিয়ানদের মধ্যে নানা আশঙ্কা দানা বেঁধেছে। গৃহযুদ্ধের সময় আসাদ বিরোধী বিভিন্ন অস্ত্রশস্ত্র গোষ্ঠীকে বিদেশি যোদ্ধাদের যোগদান সিরিয়ার মধ্যে তীব্র অনুভূতি জাগিয়ে তোলে। তবে এসব যোদ্ধাদের নিজস্ব আদর্শ সিরিয়ার সমাজে বাস্তবায়নের আগ্রহ সিরিয়ার মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেছেন, আসাদ পরবর্তী সিরিয়ায় তারা কঠোরপন্থী কোনো শাসক চান না। মনে করা হচ্ছে, সিরিয়ায় গৃহযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এসব বিদেশি যোদ্ধাদের উচ্চ পদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এমনকি দেশটিতে থাকা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারকে সিরিয়ার নাগরিকত্ব দেওয়া হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, বিদেশি যোদ্ধাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি সিরিয়ায় নতুন রাজনৈতিক ও সামরিক কাঠামোর সফল রূপান্তরকে জটিল করে তুলতে পারে। এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট। ফরাসি সেনাদের আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আইভরি কোস্টের প্রেসিডেন্ট সালাসানে ওয়াত্তালা বলেছেন, 2025 সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে। তিনি বলেছেন, আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি সেনাবাহিনীকে সমুন্নত ও সাংগঠনিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। ফরাসি সেনাবাহিনী পরিচালিত বর্ডের সামরিক পদাতিক ব্যাটালিয়ন আইভরি সেনাদের কাছে হস্তান্তর করা হবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আইভরি কোস্ট হল সর্বশেষ আফ্রিকান দেশ যারা তাদের